বন্যায় ভাসছে 5 জেলা, পানিবন্দী লাখো মানুষের প্রাণ বাঁচানোর লড়াই। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে ঝরল আরো 7 প্রাণ। রিক্স হলেও আমাদের এখানে থাকতে হচ্ছে, যদি সরকারে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিত। বানভাসীদের পাশেই সরকার, দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার। বন উজাড় ও পাহাড় কাটা ঠেকাতে চলছে কাজ। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। আগামী নির্বাচন থেকেই কার্যকর, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বাতিল। চট্টগ্রাম 2-এ জয়ী বিএনপির প্রার্থী সারোয়ারের শপথ কিছুক্ষণের মধ্যেই। রায় প্রকাশের আগেই ইসির গেজেট নিয়ে প্রশ্ন জামায়াতের আইনজীবীর। হরমুজ লাগোয়া 6 শহরে মার্কিন হামলা, পাল্টা আঘাত ইরানের। তুরস্ককে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক জঙ্গি বিমান দেওয়ায় ক্ষুব্ধ ইসরায়েল। স্বাগত স্টার নিউজ প্রাইমের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম। বৃষ্টি উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজারে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, হবিগঞ্জেও হাওরে ঢুকেছে পানি। বন্যার অবনতি হয়েছে পার্বত্যাঞ্চলে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। বান্দরবনে ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপে কেবল বাঁধ ভাঙেনি, ভেঙে চুরমার হয়ে গেছে পাহাড়ের সাধারণ মানুষের সাজানো জীবন। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই প্লাবিত পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটির লাখো মানুষের প্রতিটি মুহূর্ত এখন কাটছে চরম এক অনিশ্চয়তা আর আতঙ্কে। কক্সবাজারে পেকুয়ার মেহের নামায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের, পানি উঠেছে ঘর বাড়িতে। এছাড়া চকরিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন মনে করুন আর কিছুক্ষণ পরে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকিবই। আর গরম বাদ অলরেডি পানি ঢুকবেই। খাগড়াছড়িতে 2,500-এর বেশি মানুষ পানিবন্দী, সবচেয়ে বেশি দীঘিনালা উপজেলায়। আশ্রয়কেন্দ্রে উঠেছে 1,000-এর বেশি মানুষ। এদিকে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় বন্ধ রাখা হয়েছে পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ। বন্ধ আছে রাঙামাটির বাঘাইছড়ি ও লঙ্গদুর বিদ্যুৎ সরবরাহ। অবনতি হয়েছে বান্দরবানের বন্যা পরিস্থিতি। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের কেন্দ্রে ঠাঁই নিয়েছে 5,000-এর বেশি মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ এবং ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামাটির বাঘাইছড়িতে কাঁচালাং নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 30 গ্রামের কয়েক হাজার পরিবার। জেলার 40টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে 4,166 জন মানুষের। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ। আটকা আছে সাজেকে ঘুরতে আসা 5 শতাধিক পর্যটক। বন্ধ আছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে, এখন আবার এই যে 2026 সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি। বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল, সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। বৃষ্টি না থাকায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি, তবে এখনও নিমজ্জিত শহরের বিভিন্ন এলাকা। বাড়িঘরে পানি ওঠায় দুর্বিষহ ভোগান্তিতে স্থানীয়রা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পয়েন্টে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। মৌলভীবাজারে ধলাই নদীর পাড় ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদ এবং ধলাই নদীর পানি। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। পাহাড়ি ঢলে পানি বাড়ছে হবিগঞ্জের নদ নদীর। খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি উঠে বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক যোগাযোগ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী নিবিড় সাহা। আমার গন্তব্য কিন্তু আসলে বান্দরবন, তবে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকা। এখান থেকে কিন্তু আগানোর
আর কোনো পথ নেই। আমি কিছুক্ষণ আগে সেই জায়গা থেকে ফিরে এসেছি এবং সেখানে যেমনটি দেখেছি যে রাস্তার ওপর দিয়ে বন্যার যে পানি ঢলে, পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতায় তৈরি হয়েছে, যে বন্যা তৈরি হয়েছে, সেই বন্যার পানি কিন্তু রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কোথাও কোথাও সেই পানি দেখা যাচ্ছে যে হাঁটু পানি, আবার কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত হয়ে গেছে, যার কারণে এই রুট হয়ে যারা বান্দরবনে ঢুকতে যাচ্ছেন কিংবা যারা বান্দরবন হয়ে বান্দরবন থেকে চট্টগ্রামে ঢুকতে চাচ্ছেন তাদের কিন্তু আসলে যাতায়াতের পথ যদি বলি, সড়ক পথে যাতায়াত কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। তবে সীমিত পরিসরে আমরা দেখছি উঁচু যে ট্রাকগুলো রয়েছে, পাশাপাশি ভ্যান এবং নৌকা যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু কিছু সংখ্যক লোকজন, পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছে, অনেকেরই কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। তারা কিন্তু আসলে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কোমর সমান পানি পার করে কিংবা কেউ ভ্যান কিংবা কেউ ট্রাক কিংবা নৌকায় করে তারা আসলে এই যে জলাবদ্ধতা যেসব যে এলাকাগুলোতে রয়েছে সেসব এলাকায় পার হচ্ছেন। তো কোনো প্রতিকূল নাই, কোনো কিছু নাই, দেখতেছি কিভাবে যাব। বান্দরবন গেছিলাম এখানে কাজ করবো, এখানে পরিস্থিতি অনেক খারাপ, এখানে বাড়িঘর সব ডুবে গেছে, তাই এখন চলে আসতেছি। ভারী বর্ষণের কারণে বড় গাড়ি যাওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না, ছোট গাড়িও সম্ভব হচ্ছে না। জনগণের দুর্ভোগ, জনগণ দেখা যাচ্ছে যে আপনার বিভিন্নভাবে তারা চলাফেরা করতেছে পানির মধ্যে দিয়ে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে দুপুর পর বেশ খানিকক্ষণ বৃষ্টি না হলেও কিন্তু এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয়রা যেটি আশঙ্কা করছেন যে গতকাল রাতে যে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণ ছিল, যার কারণে কিন্তু আজকে পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তারা আশঙ্কা করছেন যে এখন কিন্তু এই যে পানি, সেই পানি কিন্তু আরও বাড়বে। অনেকে কিন্তু আমাকে বলেছেনও যে ধীরে ধীরে এই যে পানি, সেই পানি কিন্তু আসলে পানির পরিমাণ, জলাবদ্ধতার পরিমাণ সেটি কিন্তু আসলে বাড়ছে, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু আটকা পড়েছেন। পাশাপাশি যারা পর্যটকরা ছিলেন তারাও কিন্তু বান্দরবনের বিভিন্ন এলাকা থেকে বের হতে পারছেন না এবং বান্দরবনের যে নিচু এলাকাগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু প্লাবিত হয়েছে এই মুহূর্তে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। বৃষ্টি ও বন্যার আরও খবর জানাবো। আমাদের দুই সহকর্মী রয়েছেন কক্সবাজার থেকে মহিবুল্লাহ মুহিব এবং বান্দরবন থেকে যুক্ত হবেন আকাশ মার্মা। আমরা প্রথমে মুহিবের কাছে যাচ্ছি কক্সবাজারে। মুহিব, একটু জানাবেন আজকে কি অবস্থা চট্টগ্রামের, কক্সবাজারে কি অবস্থা, সেখানের যে বন্যা পরিস্থিতির কথা বলা হচ্ছিল সেটি এখন কতটুকু বিপজ্জনক হয়েছে বা আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের অবস্থান কি অবস্থায় আছে এখন তারা? জেভলিন, আসলে পানি বাড়তে বাড়তে একেবারে সড়কের উপরে চলে এসছে। আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে পেকুয়া উপজেলায় যাওয়ার সংযোগ সড়ক। এটি পুরো পানিতে নিমজ্জিত, যান চলাচল প্রায় এই সড়ক দিয়ে খুবই অনেকেই ফিরে যাচ্ছেন, আবার অনেকেই ঝুঁকি নিয়ে এই পানি পার হয়ে আসছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন পেছন দিক দিয়ে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পানির তীব্রতা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। একই সঙ্গে বেশ কয়েকটি বেড়িবাঁধে ফাটল ধরেছে। মাতামুহুরী নদীর আগ্রাসন কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা বিকেল নাগাদ কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অন্তত 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পাহাড় ধসের সংখ্যাও রয়েছে। আপনি জানেন গেল 4 দিন ধরে পাহাড় ধসে কিন্তু কক্সবাজারে 21 জনের মৃত্যু হয়েছে। সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে। বানের পানিতে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। সব মিলিয়ে আসলে মানুষ একেবারে দিক বেদিক ছুটাছুটি শুরু করছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত 2 লক্ষাধিক মানুষ কিন্তু কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাপারে উপজেলা প্রশাসন রাত দিন কাজ করছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে তাদের প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে তারা 648টি আশ্রয়ণ কেন্দ্র খুলেছেন, যেখানে মানুষ ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। কি পরিমাণ মানুষ গিয়েছে সেটি এখন পর্যন্ত তিনি নিশ্চিত করতে না পারলেও অন্তত 15,000 থেকে 20,000 মানুষ পানিবন্দী হয়েছে। তাদেরকে 20,000 পরিবারের বেশি মানুষ পানিবন্দী হয়েছে, যেখানে 2 লক্ষাধিক
সদস্য রয়েছে তাদের ব্যাপারে তারা সজাগ রয়েছেন এবং পানি বৃদ্ধির যেই সংখ্যা তৈরি হয়েছে তারা বিষয়গুলোকে অবজারভেশন করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল জেভলিন আমার কাছে বন্যা কবলিত কক্সবাজারের মানুষের সর্বশেষ খবরাখবর। জি ধন্যবাদ আপনাকে মুহিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বান্দরবনের সহকর্মী আকাশ মার্মা তিনিও যুক্ত হয়েছেন। আকাশ, একটু জানাবেন আমাদেরকে বান্দরবনে কি অবস্থা? সেখানে পাহাড় ধসের একটা বাড়তি যে ঝুঁকি সেটি রয়েছে, সেটি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আর আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ নিরাপদে আছেন কিনা বা আশ্রয় গ্রহণ করছেন কিনা? সাউন্ড পাচ্ছি না ভাইয়া, সাউন্ড পাচ্ছি না। আকাশ, আপনি শুনতে পাচ্ছেন? জেভলিন, আপনি জানেন যে গত 4 দিনে যে পানি পাহাড়ি ঢলে যে পানি বর্ষণ, সে বন্যা শুরু হয়েছে। গতকাল 4 দিন ধরে যে বাড়ি বর্ষণের পর কিন্তু আজকে কিছুটা পানি কমেছে। সাঙ্গু নদী তবে বিপদসীমা দিয়ে এখনো মাতামহরি এবং সাঙ্গু নদী অতিক্রম করছে। তবে কিছুক্ষণ আগে যে সাঙ্গু নদীতে দেখলাম কিছু কিছু পানি কমতে শুরু করেছে এবং যে যারা নদীর তীরবর্তী মানুষ রয়েছে, যারা বন্যা কবলিত মানুষ রয়েছে, তারা কিন্তু ঘরে গিয়ে গিয়ে বেশ 2-1 জনই কিন্তু পানির নিচে নামার পরেই তারা সেখানে পরিষ্কার করছে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বান্দরবান উজনে পাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় বন্যা কবলিত প্রায় 100 জনের মতো এখানে আশ্রয় নিয়েছেন। তবে এখানে যারা আশ্রয় নিয়ে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, মোমবাতি, প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সবগুলো তাদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখানকার যারা মানুষ বলছেন যে পানি বন্দী থাকার কারণে তাদের যে কর্মজীবন সেটি কর্মহীন হয়ে পড়েছে, যার কারণে তারা কাজ কিংবা কোনো কিছু করতে পারছেন না। একটা জিনিস জানিয়ে রাখি যে গত 1 দশকে কিন্তু বান্দরবনে পাহাড় ধসে 105 জন মৃত্যু হয়েছিল। গতকাল যে লামা উপজেলায় আজিজনগরের লাইনজিরি এলাকা কিন্তু একই পরিবারের স্বামী স্ত্রী সহ 5 জন নিহত হয়েছে। এরপরে কিন্তু যে 105 জন দশক হতাহত ছিল, আজকে আবার নতুন করে 5 জন যোগ হয়ে প্রায় 110 জন মৃত্যু হয়েছে। গত 1 দশকের যে 105 জন, এখন গতকাল রাতে যে 5 জনের চেয়ে তারা এই মিলে প্রায় 10 জনের হয়েছে, মৃত্যু হয়েছে। জানি যে বান্দরবানে 24 ঘন্টায় প্রায় 196 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তবে বিপদসীমা অতিক্রমে কিছু কিছু নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে এবং যারা প্লাবিত রয়েছে তারা কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছে যে রাত্রে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে পানি বাড়বে কিনা, তারা এই নিয়ে সন্দেহ মনে একটা আতঙ্ক করছে তাদের মনে। এই ছিল জেভলিন বান্দরবান থেকে সবশেষ খবর। জি ধন্যবাদ আপনাকে আকাশ মার্মা, সাবধানে থাকবেন। বৃষ্টিতে পাহাড় ধসে থামছে না প্রাণহানি। কক্সবাজার ও বান্দরবনে মারা গেছে আরও 7 জন, এর মধ্যে বান্দরবনেই রয়েছে 5 জন। এ নিয়ে গত 4 দিনে 5 জেলায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 30 জনে। টানা ভারী বৃষ্টিতে একের পর এক ধসছে পাহাড়, তার সাথে বাড়ছে প্রাণহানি। ভোরে বান্দরবানের লামার আজিজনগর এলাকায় 2টি পাহাড় ধসে মারা গেছে 2 পরিবারের 5 জন। অতিবৃষ্টির কারণে গাছগাছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত। বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাবার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। প্রায় একই সময়ে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে প্রাণ যায় 2 জনের। এ নিয়ে গত 4 দিনে মারা গেছে অন্তত 26 জন, এর মধ্যে মৃত্যু বেশি কক্সবাজারে। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদুয়ার উড়ে নিজাগই বাই যাগই, ভারী বৃষ্টি হইলে পাহাড় ভাঙে। রাস্তাতে থাকতে পারবো না, আমাদের বাসায় থাকতে হচ্ছে। রিক্স হলেও আমাদের এখানে থাকতে হচ্ছে। যদি সরকারে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিত তাহলে অবশ্যই এটা আমরা ছেড়ে ওখানে চলে যেতাম। এত দুর্ঘটনা প্রাণহানির পরও পাহাড়ের পাদদেশে বসবাস করছে অনেকে। ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। চাল পর্যাপ্ত আছে, আমার মনে হয় কিছু আর্থিক সাহায্য করতে পারলে সুবিধা হবে, এগুলো দিচ্ছে। এবং এটা যে স্থায়ী সমাধান, এই জন্য আমাদের সরকার, আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করছে। ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। হাসিবুর রহমান, স্টার নিউজ। বন্যা পাহাড় ধসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও ঝুঁকি নিয়ে বাস করছেন অসংখ্য পরিবার। এ নিয়ে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের আরেক স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সরাসরি ও মনিনান।
জাভলিন, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তো বটেই, চট্টগ্রামের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে মৌসুমি বায়ুর প্রভাবে যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতে জনজীবন মূলত বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র জনজীবন বিপর্যস্তর মধ্যেই আসলে সীমাবদ্ধ নেই। এর মধ্যে আমরা দেখেছি গত 4 দিনে 32 জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন বেশ কয়েকজন প্রাণহানি হয়েছে পাহাড় ধসে, তেমনি বানের জলে ভেসেও মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা যদি সামগ্রিকভাবে দেখি যে এই বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ছাড়া চট্টগ্রামের যেই সব জেলায় আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যয় রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহর তো বটেই, বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া এই এলাকাগুলোর পাশাপাশি কক্সবাজার এলাকায় আসলে সবচেয়ে বেশি বিপর্যয়। আমরা যদি আসলে দেখি যে এখন পর্যন্ত তো গত 4 দিনে যে বৃষ্টিপাত হয়েছে, তার মধ্যে কক্সবাজারে শুধুমাত্র পাহাড় ধসে 21 জনের মৃত্যু হয়েছে। আর যেমনটা বলছিলাম যে গত 43 বছরের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ আমরা যদি সেই পরিমাণটি বলি, 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত মঙ্গলবার। এর আগে 1983 সালে 511 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, সেটি আগস্টে। কিন্তু জুলাইয়ের ইতিহাসে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। যে কারণে এত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল যেমন বেড়েছে, নদ নদীর পানি বেড়েছে, সেই সঙ্গে পার্বত্য অঞ্চলে যে লেকগুলো রয়েছে সেই লেকের পানিও বেড়েছে, এবং যার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা যদি বলি যে কক্সবাজারে 21 জনের যেমন প্রাণহানি হয়েছে, অর্থাৎ ভূমিধসে, তেমনি বানের জলে ভেসে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের দেয়াল চাপায় আরও 3 জনের প্রাণ গেছে। আমরা যদি পার্বত্য জেলার দিকে যাই তাহলে দেখব বান্দরবনের ক্ষেত্রে বিশেষ করে রুমা, থানচি, রোয়াঞ্চুরি এই জায়গাগুলোতে আমরা দেখেছি ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে, এবং সেখানে 5 জনের মতো প্রাণহানির আমরা খবর পেয়েছি। এবং যেসব পর্যটক সেখানে আটকা পড়েছিল তাদেরকেও উদ্ধারে কিন্তু প্রশাসন বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছে। আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো আপাতত বন্ধ বা স্থগিত রাখা হয়েছে পর্যটকদের জন্য, যেন আসলে নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়। এছাড়া আমরা যদি খাগড়াছড়ির কথা বলি, খাগড়াছড়িতেও কিন্তু একই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি জলাবদ্ধতার ঘটনাও দেখেছি, এবং সেখানেও প্রাণহানির ঘটনা হয়েছে। আর রাঙামাটির ক্ষেত্রে সাজেকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বেশ করে এগুলো আপাতত বন্ধ রয়েছে, যেন পর্যটকদের নিরাপত্তার জন্যও কিন্তু আসলে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসে যে আসলে এই পার্বত্য জেলায় বারবার কেন এই ধরনের ভূমিধসের ঘটনা ঘটছে? প্রশাসনের পক্ষ থেকে আর কি আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে না? বিশেষ করে জুন থেকে অগাস্ট পর্যন্ত আমরা প্রতি বছরেই দেখি ব্যাপক বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাতে প্রায় কিন্তু এই ভূমিধসের ঘটনা ঘটে, বিশেষ করে পাহাড় ধসের ঘটনা ঘটে, এবং পাহাড়ের পাদদেশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন যে পাহাড়ের মাটি এমনিতেই নরম মাটি, যেটি বেলে মাটি, এবং এই বেলে মাটিতে যখন অতি বৃষ্টিপাতে যখন পানি ঢুকে তখন সেটি স্পঞ্জের মতো মোটা হয়ে যায়, শুষে নেয় পানি, এবং সেক্ষেত্রে যখন তার যে মাটির ওজন, সেই ওজনটি আসলে বেড়ে যায়, এবং এই ওজন ধরে রাখতে না পেরে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। তবে শুধুমাত্র এই প্রাকৃতিক ঘটনা যদি বলি যে মাটি শুষে নিয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের যে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড সেগুলোও কিন্তু আসলে যুক্ত। আমি যদি বলি যে বন উজাড় করা, পাহাড় কাটা, কিংবা কাঠ কেটে বিভিন্ন আসবাবপত্র তৈরি, বিশাল আকারে যে বন উজাড় করে শিল্পাঞ্চল হচ্ছে, এইগুলোও কিন্তু আসলে অন্যতম কারণ এই ভূমিধসের। কিন্তু এরপরেও বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন যে বিদেশি কোনো প্রযুক্তি এখানে লাগানো যায় কিনা, বিশেষ করে ভিয়েতনামের মতো জায়গায়, যেসব জায়গায় বিভিন্ন কৃত্রিম উপায়ে ঘাস তৈরি করে যেগুলো আসলে মাটি শক্ত রাখা যায়, সেই পদ্ধতিগুলো যদি আসলে কার্যকরভাবে কাজে লাগানো যায় তবে হয়তোবা এই ক্ষেত্রে প্রাণহানি কিছুটা হলেও কমানো সম্ভব। জ্যাভলিন, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য, সামগ্রিক যে ভারী বর্ষণে জলাবদ্ধতা, ভূমিধসের সবশেষ খবর। টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে সাঙ্গু, মাতামুহুরী, ধলাই, খোয়াই সহ 6 নদীর পানি 10 পয়েন্টে বইছে বিপদসীমার ওপরে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন অব্যাহত থাকবে বৃষ্টি। শুক্রবারের পর দক্ষিণ অঞ্চলে কমতে পারে বৃষ্টি, তবে বাড়বে উত্তরে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবারের পর সারা দেশে বৃষ্টি কমে এলেও রাজধানীতে 2 দিন বাড়বে এর তীব্রতা। এই যে চলমান বৃষ্টি, এটা আপনার 11 তারিখ 12 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। অর্থাৎ আজকে হচ্ছে আপনার 9 তারিখ, আরও 72 ঘন্টা ধরেন, আর তারপরে বৃষ্টি অনেকটা কমে যাবে। সেই সময় যে বৃষ্টিটা থাকবে কিছুটা উত্তর পূর্ব অঞ্চলে, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ দিকে, অন্য জায়গায় বৃষ্টি অনেকটা কমে যাবে। আর চট্টগ্রামের যে বৃষ্টি, এটাও আমরা আশা করি কালকে থেকে আর পরিমাণগত কমে যাবে, যেখানে অনেক ব্যাপক বৃষ্টি হতো 300 না হয় হয়তো 100-150 এরকম বৃষ্টি হবে।
এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রে জানিয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬টি নদীর 10টি পয়েন্টে পানি ছিল বিপদসীমার উপরে। এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ২ ঘন্টা পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে এবং একই সাথে আরও 3টি জেলা ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার কিছু জায়গাতে বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলারও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চট্টগ্রামে আমবাগান এলাকার ৩২৯ মিলিমিটার। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতি মোকাবেলায় ৩ পার্বত্য জেলায় ১৩০০ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিকেলে সংসদ অধিবেশনে এই তথ্যগুলো জানিয়েছেন তিনি। সংসদের চিফ হুইপ বলেন, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 3 জেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের খাদ্য, ওষুধ, নগদ সহায়তা দেওয়া হচ্ছে। দুর্গতদের সচেতন করতে প্রতি মুহূর্তে মাইকিং করছে জেলা প্রশাসন। এ সময় চট্টগ্রামের একাধিক সাংসদ তাদের এলাকায় দুর্যোগে ব্যাপক ক্ষতির মাত্রা তুলে ধরে সরকারের সহায়তা বাড়ানোর দাবি জানান। অন্য এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙ্গামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর আশঙ্কা নয়, বাস্তবতা বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করে একথা বলেন তিনি। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা 3য় স্থানে থাকায় জানান উদ্বেগ। এ সময় 6 ব্যক্তি প্রতিষ্ঠানকে তুলে দেন পরিবেশ পদকও। গাছ মানে শুধু ছায়া নয়, আগামী দিনের শ্বাস, বেঁচে থাকার নিশ্চয়তা। জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতায় প্রকৃতি যখন বারবার সতর্ক বার্তা দিচ্ছে, ঠিক তখনই সবুজ বাংলাদেশ গড়ার নতুন অঙ্গীকারে পর্দা উঠল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলার। সবুজে ঘেরা এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই আয়োজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষায় অবদানের জন্য 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে তুলে দিলেন পরিবেশ পদকও। পরে প্রধানমন্ত্রী বলেন, গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে বসানো নয়, বরং নিরাপদ দেশ গড়ে তোলার ভিত্তি স্থাপন। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এটা বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতো। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল করে গড়ে তোলার রাষ্ট্রীয় অঙ্গীকারও তুলে ধরেন তিনি। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। প্রতিটি নবজাতকের আগমনের সাথে একটি করে গাছের চারা রোপণের আহ্বানও জানান সরকার প্রধান। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি। পরে মেলার আয়োজন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, রোপণ করেন গাছের চারাও। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে সংবিধানে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতির জনক সহ অন্য বিষয়গুলো নির্ধারিত হবে জাতীয় সংসদে। সংবিধানের ৫৫ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে ৩টি নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। বিরোধী দলগুলোর অভিযোগ, এই সংশোধনীর মাধ্যমেই স্বৈরাচারী হয়ে উঠেছিল তারা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর হাইকোর্টে এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুজন সম্পাদক সহ ৩ জন। পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান বাতিল সহ 4টি সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে পুরো ৫৫ সংশোধনী বাতিল না করে অন্য বিষয়গুলো ছেড়ে দেওয়া হয় পরবর্তী সংসদের উপর। পরে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার, নওগাঁর মোফাজ্জল হোসেন। টানা 3 দিনের শুনানি শেষে সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিলেন আপিল বিভাগ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা এবং সংবিধান এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা প্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টে রায় প্রকাশ করেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। রায়ে জাতীয় সংসদের দায়িত্ব বেড়ে গেল বলে অভিমত জামায়াত আইনজীবী শিশির মনিরের। আর বদিউল আলম মজুমদার বলছেন, আপিল বিভাগের রায় ইতিবাচক। যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। পরে সচিবালয়ে আইনমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া কোনো বিকল্প ছিল না। আগামী নির্বাচন এ ব্যবস্থার অধীনেই হবে। সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে। সেই কমিটির প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এর গঠন প্রক্রিয়া কি হবে তা জাতীয় সংসদে ঠিক করবে বলেও জানান আইনজীবীরা। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রাম 2 আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি জানায়, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তাদের সিদ্ধান্ত হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে রায় প্রকাশের আগেই ইসির গেজেট নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। এটা আইনজীবী সার্টিফিকেট পেয়ে এই কাজ করতে পারেন, যেখানে একটা হটলি কন্টেস্টেড ম্যাটার, হাইকোর্টের রায় বের হবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিবাদমান পক্ষ আপিল করবে, এর আগেই এই মামলার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছেন। ইলেকশন কমিশনের এই আচরণ রহস্যজনক। ইলেকশন কমিশন কি তা করতে পারেন? আইনে বলা আছে যে অ্যাডভোকেটের সার্টিফিকেটের ভিত্তিতে কাজ করা যাবে, আর সাথে সাথে আমরা অনলাইনে দেখেছি যেটা রিজেক্ট হয়ে গেছে বা যেটাই হয়েছে অর্থাৎ রেজাল্ট হয়ে গেছে, কাজে ওইটার ভিত্তিতে করে দেওয়া হয়েছে। লয়ার একটা সার্টিফিকেট দিয়েছে, ওই যে সেখানে লেখা আছে যে আজকে এটাই করা হয়েছে, খারিজ করা হয়েছে, গেজেট প্রকাশ করতে কোনো বাধা নেই। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা 31 আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত গেজেটে এই তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেটে বলা হয়েছে, 2008 সালের 31 জুলাই বা তার পূর্বে যাদের জন্ম, প্রথমে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করা হবে। সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। জনগণের মতের বিরুদ্ধে নেয়া কোনো পদক্ষেপকে সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নেতারা। অন্যদিকে পরাজিতদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতে তাগিদ দেন বক্তারা।
আমাদের রক্ত দিয়ে জীবন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর উদযাপনে এবি পার্টির আমন্ত্রণে এক মঞ্চে সরকার ও বিরোধী পক্ষ। যোগ দেন জুলাইয়ে শহীদদের স্বজনরাও। জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এখনো কেন জুলাই সনদ নিয়ে তালবাহানা? দুই পক্ষকে এক কাতারে পেয়ে সমালোচনার তীর দুই পাশেই ছুড়লেন প্রবীণ রাজনৈতিক মাহমুদুর রহমান মান্না। সংসদের ভেতর ও বাইরে বিরোধী দলের ভিন্ন আচরণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যে আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়, সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এইখানে বক্তৃতার সময় আমি দেখি মাঝে মাঝে বেশ গরম বক্তৃতা, ভালো ভালো বক্তৃতা করা হয়, কিন্তু সংসদের মধ্যে তো প্রতিনিয়তই বলছেন আমরা আপনারা একসাথে কাজ করব। এই ক্ষোভের জবাবও দেন দুই দলের নেতারা। জনগণের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তারা। কোনোভাবে জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ধরনের পদক্ষেপকে সফল হতে দেওয়া যাবে না। গণভোট সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, জনগণ রায় দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের জন্য। আমাদের মধ্যে বিরোধ যাই থাকুক না কেন, যেই জায়গাতে আমরা অবস্থান করি না কেন, চূড়ান্ত পর্যায়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় পুরনো ধারায় রাজনীতি করতে চাইলে সরকারের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেন এবি পার্টির দুই নেতা। অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। তারা বলে শেখ হাসিনা আসবে, আমরা বলি ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না। শেখ হাসিনা ফাঁসবে, বাংলাদেশ বাঁচবে। অনুষ্ঠানে জুলাইয়ের পক্ষের শক্তিকে এক থাকার আহ্বান জানান বক্তারা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সরকারের ভাবমূর্তি বিনষ্টে এখনও ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে পরাজিত শক্তিদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। স্কুল ফিডিং কার্যক্রমে সরকারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বলেন, বর্তমান সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করছে। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে দলের নেতাকর্মীদের নানা নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপনের বিষয়টি অপচেষ্টা হলেও ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, রাজনৈতিক কারণে অনেক আগে থেকেই তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রাখতেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময়ে বক্তব্য রাখেন তিনি। এ সময় বগুড়ায় তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন কারখানা হবে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশে নতুনভাবে যুদ্ধ বিমান ক্রয় করা হলে বগুড়ার বিমান ঘাঁটিতে রাখা হবে বলেও জানিয়েছেন মীর শাহে আলম। 5 আগস্টের পর থেকে পলাতক 3 পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা ও সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে 2024 সালের 5 আগস্টের পর থেকে পুলিশের অন্তত 82 জন উচ্চপদস্থ কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে চূড়ান্ত করা তালিকায় রয়েছে 57 জনের নাম। প্রথম পর্যায়ে এই 3 জনকে চাকরিচ্যুত করা হলো। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে 7 জনকে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ভোর 4টার দিকে পুশিন চেষ্টায় এই ঘটনাটি ঘটে। বিজিবি জানায়, কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই দলটিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে, সতর্ক রয়েছেন স্থানীয়রাও। চট্টগ্রামে 8 বছরের শিশু ইরা মনির শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় বাবু শেখের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় দিলেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে চলতি বছরের 1 মার্চ চকলেট কিনে দেওয়ার কথা বলে কুমিরা থেকে সীতাকুণ্ডে যান
বাবু শেখ। পরে বোটানিক্যাল গার্ডেন এলাকায় শিশুটিকে ধর্ষণ চেষ্টা ও পরে হত্যা করে বাবু। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হলে ৩ মার্চ বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে হামলা ও পাল্টা হামলার মধ্যেই তুরস্ককে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ। তাদের দাবি, গাজায় হামাস সহ যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল তাদের সহায়তা করছে তুরস্ক। আর সেই তুরস্ককেই এখন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিমান দেয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কি তুরস্ককে মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে আনছে? তুরস্কে কি হামলা চালিয়ে বসবে ইসরায়েল? সামনে আসছে সেই প্রশ্ন। F-35 রণাঙ্গনে যে যুদ্ধবিমানের দাপট অনেক ক্ষেত্রেই টপকে গেছে আগের সব যুদ্ধবিমানকে। এই মার্কিন যুদ্ধবিমান এবার তুরস্ককে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানের পর যাকে ১ নম্বর শত্রু বলে মনে করে ইসরায়েল। তুরস্ক ও ইসরায়েলের ঘোর বিরোধী। গাজায় হামলার জেরে তেল আবিবের সাথে বাণিজ্য বন্ধ করে দেয় আঙ্কারা। মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইসরায়েলকেই দায়ী করে আসছে তুরস্ক। ইরান যুদ্ধের জন্য ইসরায়েলের উস্কানিকেই দায়ী করেন এরদোয়ান। এমন দাকুমড়ো সম্পর্ক যাদের সাথে, সেই তুরস্ককেই F-35 যুদ্ধবিমান দিতে যাচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। আর এখানেই তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। মার্কিন এই নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন নেতানিয়াহু। তুরস্ককে সন্ত্রাসী গোষ্ঠীর মদতদাতা বলেও উল্লেখ করেছেন তিনি। একইভাবে এরদোয়ানও ইসরায়েলকে নিজেদের জন্য হুমকি বলে মনে করেন। সম্প্রতি এক ভাষণে এমনটাই বলেছেন তিনি। সিরিয়া ও লেবাননের উপর ইসরায়েলের হামলা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তা তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই আগ্রাসন সমগ্র বিশ্বের জন্য হুমকি এবং তা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েল ও তুরস্কের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম কঠিন সময়ে। দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত হলে তা শুধু দ্বিপাক্ষিক যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর ওপরই এর বড় প্রভাব পড়তে পারে। তাই আপাতত সরাসরি হামলার সম্ভাবনার চেয়ে কূটনৈতিক চাপ, গোয়েন্দা প্রতিযোগিতা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের পথে হাঁটবে তুরস্ক ইসরায়েল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইফাতিরা, স্টার নিউজ। ইরাকের শিয়া অধ্যুষিত 2 পবিত্র শহর নাজাফ ও কারবালায় শোক সমাবেশ ও শ্রদ্ধার পর নিজের জন্ম শহর ইরানের মাশহাদে ফিরছে খামেনির কফিন। সাবেক সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদে জড়ো হয়েছেন কয়েক লাখ মানুষ। এর আগে নাজাফ ও কারবালার শোকযাত্রা এবং নামাজে জানাজায় যোগ দেন অন্তত 40 লাখ মানুষ। মাশহাদে শিয়া মতাবলম্বীদের ইমাম রেজার কবরের পাশেই শায়িত হবেন ইরানের প্রয়াত এই সর্বোচ্চ নেতা। ইরাকের নাজাফ আর কারবালায় লাখ লাখ মানুষের কান্নার রোল। আবেগ, স্মৃতি আর ভালোবাসায় মোড়ানো ছিল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। বুধবার দিনভর ইরানের বিপ্লবী নেতার কফিনে শ্রদ্ধা জানায় শোকার্ত ইরাকিরা। প্রথমে খামেনির কফিন নেওয়া হয় নাজাফে, যেখানে প্রখ্যাত সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর রয়েছে। এ শোকযাত্রায় খামেনির কফিন ঘিরে ছিল বিপুল সংখ্যক শোকার্ত মানুষ, যারা এক নজর দেখতে এসেছেন প্রিয় নেতাকে। নাজাফ থেকে খামেনির মরদেহ নেওয়া হয় গুরুত্বপূর্ণ আরেক শহর কারবালায়। তখন বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, তবু লাখ লাখ মানুষ ছিল তার অপেক্ষায়। কারবালায় রয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর। বিপুল সংখ্যক মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে খামেনিকে ফিরিয়ে নেওয়া হয় ইরানে। নিজের জন্মস্থান ও আধ্যাত্মিক নগরী মাশহাদে শিয়াদের ইমাম রেজার কবরের পাশে শায়িত হবেন বিপ্লবী এই নেতা। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে কখনোই ইরাক সফর করেননি। তারপরও ধর্মীয় বিশ্বাস আর ইরানের নীতির প্রতি সমর্থন রয়েছে দেশটির শিয়াদের। ইরাকের নাজাফ ও কারবালায় সব মিলিয়ে
40 লাখ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন স্টার নিউজ।